اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، صدق الله العظيم। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইলমান নাফিয়ার এই ছোট্ট আয়োজনে সুন্দর পরিবেশে কোরআন তেলাওয়াত শেখার একেবারে শুরু থেকে শুরু করার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরো বেশি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ পবিত্র কোরআনুল কারীম, যেই পবিত্র কোরআনুল কারীমকে বলা হয় আসমানি গ্রন্থের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আসমানি গ্রন্থ, এবং যার উপর অবতীর্ণ হয়েছে তিনি ছিলেন আমাদের সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, এবং আমরা উম্মতদের মধ্যে সবচেয়ে বেশি আহ সম্মানিত এবং সবচেয়ে বেশি আহ অগ্রা- অগ্রাধিক অগ্রাধিকার যোগ্য সেই উম্মতের উপর অবতীর্ণ এই কোরআনকে শেখার জন্য আমরা এই ক্লাসে যুক্ত হয়েছি। এবং আজকে আমরা আলোচনা করব গত ক্লাসের ন্যায় যুক্ত বর্ণ নিয়ে ইনশাআল্লাহ। তো সেজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন শেখার যে তৌফিক দিয়েছেন এবং যে সুযোগটা দিয়েছেন, সেজন্য আমরা মন ভরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যুক্ত বর্ণের একেবারে বা থেকে আমরা কাফ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তার মধ্যে আমরা দেখেছি যে বা থেকে কাফ পর্যন্ত প্রতিটি বর্ণমালা শব্দের শুরুতে, শব্দের মাঝে এবং শব্দের শেষে কিভাবে আসবে এই বিষয়ে। তবে পাশাপাশি কিছু আহ ব্যতিক্রমী কিছু বিষয় দেখেছি, যেমন দাল, জাল, র, ঝা এই চারটি হারফের ক্ষেত্রে গত ক্লাসে আর কি। তো সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই চারটি হারফ আহ একটু ব্যতিক্রম। তারা শব্দের মাঝে আসবে কিন্তু শব্দের অর্থাৎ সে যুক্ত হতে পারবে না। হুম তার আগে কোনো হারফ যুক্ত হয়ে তার সাথে যুক্ত হতে পারবে, কিন্তু তার পরবর্তীতে কোনো হারফ যুক্ত হতে পারবে না, মানে কানেক্ট হতে পারবে না। ঠিক আছে। তো এই বিষয়টা আমরা আহ, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। কিছু হারফ এখানে আমরা ব্যতিক্রমী কিছু হারফ আমরা পেয়েছিলাম। আজকে আমরা লাম থেকে ইনশাআল্লাহ ইয়া পর্যন্ত আলোচনা করব। পাশাপাশি ব্যতিক্রমী যে হারফগুলো আছে তারা সংখ্যায় কজন, এবং সেই হারফগুলো কেন মাঝখানে কানেক্ট হতে পারে না বা যুক্ত হতে পারে না, এর আহ সপক্ষে কিছু যুক্তি বা কারণগুলো আমরা ইনশাল্লাহ দেখব। এবং পাশাপাশি তারপরে আমরা কিছু হোমওয়ার্ক নিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করব। তাহলে আমরা শুরু করে দিই। গত ক্লাসের সর্বশেষ আলোচনা ছিল আমাদের আহ কাফ পর্যন্ত, এবং কাফের পর আমরা ফ্রিকুয়েন্টলি আমরা দেখতে পাচ্ছি যে লাম থাকবে বা লাম থাকে। তো এই আজকের ক্লাস আমরা লাম থেকে শুরু করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাম শব্দের শুরুতে আসলে কিভাবে আসবে, শব্দের মাঝে আসলে কিভাবে আসবে, এবং শব্দের শেষে আসলে কিভাবে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লামকে দিয়ে যদি শব্দটা শুরু হয় তাহলে এভাবে আসবে, এবং লাম যুক্ত হয়। এবং এখানে আমরা একটা উদাহরণ নিয়ে এসেছি, যেমন লাদাইনা শব্দ দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি লাম এর সাথে দাল যুক্ত হয়েছে, কিন্তু এই যে আমরা গত ক্লাসে যে দালকে পড়েছিলাম,
সেখানে আমরা জেনেছিলাম যে দাল আবার কারো সাথে কানেক্ট হতে পারে না। হ্যাঁ? অর্থাৎ তার আগে কেউ তার সাথে কানেক্ট হতে পারবে, কিন্তু তার পরে তার সাথে কেউ কানেক্ট হতে পারবে না। তো এই যে দাল, এটা কি বলে, শব্দটার মাঝেই আছে, কিন্তু সে কারো সাথে যুক্ত হতে পারছে না, কারণ তার অস্তিত্বটা শেষ হয়ে যাবে, বা অস্তিত্বটা বলতে মানে হারফটা অস্পষ্ট হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাদাইনা শব্দটা, তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লাম, কি বলে, এই লাম, তারপর তার সাথে দাল এবং ইয়া, নুন, আলিফ। ঠিক আছে? আচ্ছা, ঠিক পক্ষান্তরে লাম যখন শব্দের মাঝে থাকবে, অর্থাৎ শব্দটির মাঝে যখন লাম আসবে, আহ দুটি বর্ণের মাঝে যদি থাকে, যেমন লাম যখন শব্দের মাঝখানে থাকবে তখন এইভাবে থাকবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, লামকে দিয়ে যদি শব্দটা শেষ হয় তাহলে এইভাবে থাকবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের লাম নিয়ে, লামের কি বলে, স্মল লেটারের পজিশনিং গুলো সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা তার পরবর্তী হারফ নুন, এই হারফটি সম্পর্কে জানবো। লাম, সরি দুঃখিত, মিম। আচ্ছা, এখানে আমরা দেখি মিম যখন ক্যাপিটাল লেটার তখন এভাবে থাকবে। মিমকে দিয়ে যখন আমরা শব্দটি শুরু করব তখন এভাবে শুরু হবে। মিমকে যখন আমরা শব্দের মাঝে থাকবে, অর্থাৎ তার দুই পাশেই যখন হারফ, মানে অর্থাৎ তার দুই পাশে যখন হারফ যুক্ত থাকবে, অর্থাৎ শব্দটির মাঝখানে যখন সে থাকবে তখন সে যুক্ত হয়েই তাকে লেখা যাবে। এবং মিমকে দিয়ে যখন শব্দটি শেষ হবে তখন মিমকে এই অবস্থায় দেখা যাবে বা পাওয়া যাবে। তো এখানে আমি পাশাপাশি কিছু শব্দ আবার যোগ করেছি, যেমন এখানে শব্দের শুরুতে আসলে এই যে মিম এভাবে থাকবে এবং সেটাকে মার্ক করার চেষ্টা করেছি, যেমন মালিকি। তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি শব্দ তা'লামুন, কেমন, মিম শব্দের মাঝখানে। এবং শব্দের শেষে যখন মিমকে দিয়ে যদি শব্দটা শেষ হয়, অর্থাৎ মিমের পর আর কোনো হারফ নেই এমন অবস্থা, অর্থাৎ শব্দের শেষে যখন থাকবে মিম তখন এভাবে থাকবে, যেমন নাম, যার অর্থ হচ্ছে হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, তো মিম, লাম, মিম। এবার হচ্ছে আমরা আলোচনা করব নুন। খেয়াল করে দেখি, এটি হচ্ছে নুনের আম কি বলে, ক্যাপিটাল লেটারের যে স্ট্রাকচার সেটা আমরা পূর্বে পড়েছি। নুনকে দিয়ে যদি শব্দটি শুরু হয়, কোন শব্দ যদি শুরু হয় নুনকে দিয়ে, তাহলে এই যে শব্দের শুরুতে যেখানে আমরা দেখতে পাচ্ছি নার, নুন যখন শব্দের মাঝে থাকবে তখন এই যেভাবে থাকবে, যেমন বিনতুন। ঠিক আছে? নুনের অবস্থানটা এভাবে থাকবে। আচ্ছা, পাশাপাশি নুনকে দিয়ে যদি শব্দ শেষ হয়, ঠিক আছে, যে কোনো শব্দই হতে পারে সেটা, তখন এভাবে থাকবে, অর্থাৎ কুন। তো নুন, এখন পর্যন্ত আমরা লাম, মিম, কাফ, এই যে হারফগুলো সম্পর্কে আমরা পড়লাম, এই সকল হারফগুলো এই সকল হারফগুলো আহ শব্দের শুরুতে, মাঝে, শেষে সব অবস্থাতেই তারা কানেক্ট হতে পারে। এবার আমরা যে হারফটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়াও। ঠিক আছে? ওয়াও কখনোই কানেক্ট হতে পারে না। মানে কানেক্ট হতে পারে না বলতে শব্দের মাঝখানে আসবে, কিন্তু ওই যে দালের যেরকম ব্যাপার, দাল, দাল, র, যার ক্ষেত্রে ওয়াও এর ক্ষেত্রে ঠিক একই ব্যাপার। ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখি, ওয়াও শব্দের শুরুতে যখন আসবে, শব্দের মাঝে সে আসে না বলতে এই ওয়াও এইভাবে আরেকটা শব্দের সাথে যুক্ত হতে পারে না। অর্থাৎ তার লেজাটা বা তার নিচটা অন্য কোনো হারফের সাথে এভাবে যোগ হবে না। বরং শব্দের মাঝে আসবে, কিন্তু ধরেন এইভাবে আসবে। ওয়াও এভাবে আলাদা থাকবে। ঠিক আছে? মাঝখানে কখনো কানেক্ট হবে মানে হতে পারবে না। ঠিক আছে? তারপর ওয়াও কে দিয়ে যদি শব্দটা শেষ হয়, তো এখানে আমরা দেখতে পাচ্ছি হুয়া। অর্থাৎ ঠিক একইভাবে একইভাবে দাল যেভাবে সব, মানে তার আগে একটা বর্ণকে সে যোগ করতে পারে, কিন্তু তার পরে আরেকটা বর্ণকে সে যোগ করতে পারে না। যোগ করলে তখন আর সেই হারফটা তার অবস্থানে থাকতে পারে না। সেটা মানে বোঝার কোনো উপায় থাকবে না যে এটা কি ওয়াও ছিল না কি ছিল, বা এটা কি ওয়াও না অন্য কিছু। ঠিক আছে? ওকে। হ্যাঁ,
গোলহা যেটা। তো গোলহা শব্দের শুরুতে আসলে এভাবে আসবে, যেমন এখানে দেখতে পাচ্ছি হুয়া। হ্যাঁ যখন শব্দের মাঝে থাকবে তখন এভাবে থাকবে, যেমন কাহওয়া বা কাহওয়াতুন। এবং শব্দের শেষে অর্থাৎ গোলহা দিয়ে যদি কোনো শব্দ শেষ হয় তাহলে এভাবে আসবে, লাহু। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে হায়ের এখানে আমরা দেখতে পাচ্ছি একটু প্যাটার্নটা একটু ভিন্ন। তো যেমন আমরা হায়ের অনেকগুলো প্যাটার্ন আছে, যেমন একটা প্যাটার্ন হচ্ছে এরকম গোল, আরেকটা প্যাটার্ন আছে এরকম, আরেকটা প্যাটার্ন আছে এরকম। ঠিক আছে। তো এই প্যাটার্ন গুলো দিয়ে আমি কিন্তু আপনাদের হোমওয়ার্কটা সাজিয়েছিলাম। গত পর্বে আমরা আলোচনাও করেছি এবং সেটা একটা হোমওয়ার্ক আমি দিয়েছি। তো সেই হোমওয়ার্কটা আপনারা বাসায় করবেন এবং সেটাকে বারবার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ এখানে যে কয়টা প্যাটার্ন আছে সবগুলো প্যাটার্ন আপনি ইনশাআল্লাহ লিখতে পারবেন। তো এই প্যাটার্নটা আর এই প্যাটার্নটা, এই দুইটা সমান সমান কাছাকাছি। সেজন্য আমি এখানে এই প্যাটার্নটাকে প্র্যাকটিস প্র্যাকটিস বুকে রেখেছি। আর এই যে প্যাটার্নটা, এটা একটু একটু ভিন্ন এই দুটো প্যাটার্ন থেকে। এটা অনেকটা এই যে এভাবে লিখতে হয়, এটা হচ্ছে এই প্যাটার্নটা একটু ভিন্ন। তো এই জন্য এটারও আমি অনুশীলন আপনাদের কি বলে অনুশীলন বইতে বা অনুশীলন পর্বে আমি এগুলো রেখেছি। পূর্বের ক্লাসগুলোতে যে অনুশীলনগুলো ছিল সেগুলো আমি রেখেছি। আপনারা বাসায় এটাকে চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার কোনো প্রকারের আর সমস্যা থাকবে না। আচ্ছা আচ্ছা, এবার ইয়া ইয়া শব্দের শুরুতে অর্থাৎ শব্দটি যদি ইয়া দিয়ে শুরু হয় তাহলে ইয়াকে এভাবে লিখবে, যেমন ইয়াদুন। ঠিক আছে। তো এখানে আমরা খুব সহজে একটা বিষয় খেয়াল করে দেখি, বা কে যদি আমরা শব্দের শুরুতে নিয়ে আসি, এই যে নিচে একটা ফোঁটা দিয়ে তারপরে যদি আমরা এখানে ওয়াও যোগ করে দিই, তাহলে এখানে নিচে একটা ফোঁটা দিলে সেটা হয়ে গেল বা। এই যে এটা। হ্যাঁ। আর এখানে যদি আমরা এখানে শুধুমাত্র আরেকটা ফোঁটা যোগ করে দেই তাহলে হয়ে গেল ইয়া। তো বা এর স্মল লেটারের যেই প্যাটার্নটা আছে ওই একই প্যাটার্নটাই ইয়ার ক্ষেত্রেও প্রযোজ্য, বা ওই একই প্যাটার্নে ইয়াকে লিখতে হয় যখন মানে অর্থাৎ স্মল লেটারে। অতএব যখন যদি আমরা বা কে স্মল লেটারে অর্থাৎ বা যখন শব্দের শুরুতে আসবে, হ্যাঁ স্মল লেটার হয়ে, তখন যেভাবে আমরা লিখবো ঠিক একই পদ্ধতি আমরা এভাবে এখানে লিখবো। আচ্ছা, তার পরবর্তীতে ইয়া যখন শব্দের মাঝে থাকবে, এখানে আমরা একটা উদাহরণ নিয়ে এসেছি, যেমন লাইলুন। এখানে আমি পাশাপাশি কি বলে শব্দের মাঝখানে হারফের অবস্থান, যে সকল হারফের অবস্থান থাকবে সেই সকল হারফগুলোকে আমি আবার গ্রিন কালারে কোড করেছি। তো এই গত ক্লাসে যারা ছিলেন তারা এই দার্সের একেবারে শুরু থেকেই আমার এই স্লাইড গুলোকে আপনারা দেখতে পেয়েছেন। তো এখানে শব্দের মাঝে যখন ইয়া থাকবে তখন এইভাবে থাকবে। ঠিক আছে। এবং ইয়া দিয়ে যখন শব্দটা শেষ হবে তখন এইভাবে থাকবে, যেমন হিয়া। আচ্ছা, এখানে একটা বিষয়, শব্দের শুরুতে অর্থাৎ এর আগে তো আর কোনো হারফ নেই, আর শব্দের মাঝখানে তার মানে তার আগে পেছনে অর্থাৎ এখানে এবং এখানে হারফ আছে, সেজন্য এই প্যাটার্ন। আর এইটা হচ্ছে যে তার পরবর্তীতে আর কোনো হারফ নেই, তাকে দিয়ে শব্দটি শেষ হয়েছে, সেজন্য এই প্যাটার্ন। ঠিক আছে। তো অতএব আপনারা আহ, এই ক্লাসের পর আপনাদেরকে একটি প্র্যাকটিস দেওয়া হবে, সেখানে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের সবগুলো পজিশনে প্রত্যেকটা হারফের প্রত্যেকটা পজিশন আপনাদের সুন্দরভাবে আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। এবং আপনারা সহজেই কোরআনে হারফের অবস্থানগুলো সহজে বুঝতে পারবেন। এবার আসবো আলিফ। একটা বিষয় খেয়াল করি, আলিফ এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দের শুরুতে আলিফ যুক্ত হয় না, শব্দের মাঝেও আলিফ যুক্ত হয় না। আলিফ যদি যুক্ত হয় তাহলে একটা মাত্র তার পজিশন, সেটা হচ্ছে শব্দের শেষে। যেমন এখানে দেখতে পাচ্ছি মিম আলিফ মা। আমরা চাইলে এখানে নুন আলিফ না, এভাবে। ঠিক আছে। তবে আলিফকে আলাদা লেখা বলতে আলিফের যে
আলিফের যেই ক্যাপিটাল লেটারের যে ভার্সন সেটা আপনি আলাদা লিখতে পারবেন, সেটা শব্দের শুরুতে হোক শব্দের মাঝে হোক লেখা যাবে, কিন্তু যোগ করা যাবে না। অর্থাৎ আলিফ এইভাবে যোগ হতে পারবে না, ঠিক আছে? যোগ হয়ে গেলে তখন আর আলিফের কি থাকবে না, তার অস্তিত্ব থাকবে না, বা এটা বোঝার কোনো উপায় থাকবে না এটা কি আলিফ ছিল না কি ছিল, ঠিক আছে? ওকে। হামজা। হামজা শব্দের শুরুতে মাঝে শেষে কোনোভাবেই সে কি হয় না, কানেক্ট হয় না। শব্দের মাঝে সে আসবে কিন্তু কানেক্ট হবে না। কানেক্ট মানে হচ্ছে যে হামজাকে আমরা এইভাবে লিখলাম, কিন্তু এই যে তার নিচটা, এই নিচটা আবার এভাবে কানেক্ট হয়ে আরো কয়েকটা হারফের সাথে সে যোগ হবে না, ঠিক আছে? এই বিষয়টা। আচ্ছা, এখানে আমরা দেখি হামজা শব্দের শুরুতে মাঝে এবং শব্দের শেষে যুক্ত হতে পারে না। কেমন? তবে মনে রাখার ও সহজে চিহ্নিত করার সহজ উপায় হচ্ছে হামজা, এই যে আকৃতিটা আছে, হুম, এটা যেখানে থাকবে সেটাই হামজা হিসেবে গণ্য হবে। সেটা আমরা এর আগে ক্লাসেও একবার আলোচনা করেছি যে এই যে হামজা, এটা যে কোনো অবস্থাতেই, মানে এই চিহ্নটা যে কোনো অবস্থায় যে কোনো হারফের আগে পেছনে উপরে নিচে যেখানেই থাকুক সেটা তখন হামজা হয়ে যায়। তো হামজার এই যে নিচের যে অংশটা, এই যে লেজা অংশটা, ঠিক আছে, বা তার শেষ অংশটা, এটা কি হয় না, কানেক্ট হয় না, ঠিক আছে? এটা কানেক্ট হলে তখন আর হামজাটা হামজা থাকবে না, ঠিক আছে? ওকে। হামজাতুল ওয়াসল। আমরা অতিরিক্ত বর্ণ হিসেবে আমরা দুটি বর্ণ পড়েছিলাম আরবি ভাষায়, ভাষার প্রয়োজনে। সেই দুটি বর্ণ হচ্ছে, একটি হচ্ছে হামজাতুল ওয়াসল, আরেকটি হচ্ছে তাউল মারবুত বা গোলতা, ঠিক আছে? গোলহা এর আরেকটা গোলহা, গোলতা, ঠিক আছে? এই হারফটি শুধুমাত্র শব্দের শুরুতে আসে এবং যুক্ত না হয়ে বসবে, ঠিক আছে? এইভাবে শব্দের শুরুতে আসলে এই যেভাবে আসবে। কেমন? শব্দের মাঝে এবং শব্দের শেষে তো এটা আসবেই না, ঠিক আছে? এটা আমরা শুরুতেই উল্লেখ করে দিয়েছি। কেমন? আচ্ছা, এবার সর্বশেষ হারফ হচ্ছে আমাদের তাউল মারবুতা বা গোলতা, ঠিক আছে? যেটা অতিরিক্ত ২৯ বর্ণমালা থেকে অতিরিক্ত হারফ যেটা আছে, এই যে হামজাতুল ওয়াসল একটা, আরেকটা হচ্ছে গোলতা। আচ্ছা, গোলতা সবসময় শব্দের শেষে আসবে, শব্দের শুরুতে এবং শব্দের মাঝে আসবে না, ঠিক আছে? তার একমাত্র পজিশন হচ্ছে শব্দের শেষে, ঠিক আছে? যেমন এই যেখানে আমরা একটা উদাহরণ নিয়ে এসেছি, নিআমাতুন। কেমন? হামজাতুল ওয়াসলের ক্ষেত্রে আমরা এখানে উদাহরণ নিয়ে এসেছি আস-সামাউ, ঠিক আছে? ওকে। এখানে শুধুমাত্র আমরা আ হারফগুলোর পজিশন, যে অর্থাৎ হারফগুলো শব্দের মাঝে, শব্দের শুরুতে, শব্দের শেষে আসলে কিভাবে আসবে, কেমন থাকবে, কোনগুলো আসতে পারে, কোনগুলো আসতে পারে না, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। কিন্তু কোন হারফ কোন সাউন্ডে কিভাবে উচ্চারিত হবে, কোন হারফের জন্য কি ধরনের আ আ ক্রাইটেরিয়া আছে বা কি ধরনের ব্যাপার আছে, সেগুলো আমরা ধীরে, ধীরে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা জানবো। এখন পর্যন্ত আমরা যা আলোচনা করেছি, সেই আলোচনাগুলো হচ্ছে এই হারফগুলো সমূহ, এই হারফগুলো সমূহের নাম এবং তার আকৃতি সম্পর্কে আলোচনা করেছি। এবং গত ক্লাস থেকে আমরা আজকের ক্লাস পর্যন্ত আলোচনা করেছি, অর্থাৎ গত ক্লাস থেকে আমাদের আরেকটি নতুন আলোচনা শুরু হয়েছে, সেটি হচ্ছে এই প্রত্যেকটা হারফের যে পজিশনিং, মানে স্মল লেটারের যে পজিশনিংটা আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। অতএব এখানে কেউ মানে চিন্তিত হওয়ার কিছু নেই যে হারফের উচ্চারণগুলো কিভাবে করব। ইনশাআল্লাহ আমরা হারফের উচ্চারণ নিয়ে আমরা আগামী সপ্তাহ থেকে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা। এবার কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আরবি ৭ টি বর্ণ যারা শব্দের মাঝখানে যুক্ত হতে পারে না। আরবি ৭ টি বর্ণ যারা শব্দের মাঝখানে যুক্ত হতে পারে না। তারা কারা? এর আগে আমরা কিছু আলোচনা করেছি তাদের সম্পর্কে। এবার আরেকটু বিস্তারিত তাদের সম্পর্কে আমরা জানব। আলিফ, দাল, যাল, র, ঝা, ওয়াও, হামজা। এই টোটাল ৭ টি হারফ তারা কি হতে পারে না? আরবি এই ৭ টি হারফ কি হতে পারে না?
যুক্ত হতে পারে না, শব্দের মাঝখানে আসতে পারে না, কানেক্ট হতে পারে না। ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি, অর্থাৎ কিছু তাদের সম্পর্কে আমরা অল্প অল্প কিছু করে জেনেছি। কিন্তু এবার আমরা এই যে হার্ফগুলো কেন যুক্ত হতে পারে না, এর সপক্ষে কিছু কারণ, এমন কিছু যৌক্তিক কারণ নিয়ে আসতে হবে, যে কারণটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো হ্যাঁ আসলেই এগুলো যদি কানেক্ট হয়ে যায় তাহলে এই ধরনের সমস্যা সৃষ্টি হবে। তখন একটা শব্দ, একটা একটা বর্ণ, কোনো কিছুকেই আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, এই আলোচনায় যাওয়ার আগে, অর্থাৎ এই 7টি বর্ণকে স্পেসিফিক্যালি আলোচনায় যাওয়ার আগে, এইটুকু অর্থাৎ এর আগ পর্যন্ত যা আলোচনা হয়েছে সেই সংক্রান্ত কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করি ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমে হচ্ছে আলিফ। আলিফ কেন শব্দের মাঝে, অর্থাৎ শব্দের শুরুতে ও মাঝে যুক্ত হবে না, এটার কারণটা কি? এর মূল কারণ হচ্ছে যে আলিফকে যদি শব্দের শুরুতে নিয়ে আসা হয় তখন এটা লাম আর আলিফের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। মানে এটাকে যদি কানেক্ট করে লেখা হয়, আলিফ ধরেন আমি আলিফকে অন্য একটা হারফের সাথে কানেক্ট করলাম, তখন কিন্তু লাম এবং আলিফের মধ্যে কি থাকবে না, কোনো পার্থক্য থাকবে না। যুক্ত না হওয়ার মূল কারণটা হচ্ছে এই যে এটা কি, শব্দের শুরুতে ও মাঝে যুক্ত হলে আলিফ অক্ষরটি লাম অক্ষরের মতো দেখাবে। ঠিক আছে, সেজন্য আলিফ শব্দের শুরুতে ও মাঝে যুক্ত হয় না। এই যেখানে আমরা উদাহরণ নিয়ে এসেছি, এখানে মূলত শব্দটা হচ্ছে লা আলিমা। এখন আমি যদি আলিফকে কি বলে আইনের সাথে যোগ করে দিই, তাহলে কিন্তু আলিফ এবং লামের মধ্যে কোনো পার্থক্য বোঝা যাবে না। ঠিক পক্ষান্তরে সেম টু সেম আলিফ যদি শব্দের মাঝেও যদি আমি আলিফ আসে এবং তাকে যদি আবার যোগ করে অন্য একটা হারফের সাথে, হ্যাঁ, তখন কিন্তু এই ঠিক একই সমস্যায় পড়তে হবে, যে লাম এবং আলিফকে বোঝা মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য মূলত আলিফ শব্দের মাঝে আসবে, আসবে, কিন্তু সে মানে যুক্ত হতে পারবে না, এভাবে আলাদা সিঙ্গেল থাকবে। তাহলে আলিফ যুক্ত হতে পারবে সেটা হচ্ছে শব্দের শেষে, আলিফকে দিয়ে শব্দ শেষ হয়েছে এরকম, যেমন মা। ঠিক আছে, এভাবে এই এই বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার আসবো দাল, দাল, র, ঝা এবং ওয়াও। কয়টি হারফ? 1 2 3 4 5। এই 5টি হারফের যুক্ত না হওয়ার কারণটা হচ্ছে কমন, এজন্য আমরা এই 5টি হারফকে একসাথে নিয়ে এসেছি। এখানে আমরা দেখব কেন শব্দের মাঝে এরা যুক্ত হয় না, শব্দের মাঝে কেন তারা যুক্ত হয় না। শব্দের মাঝে যুক্ত হলে অক্ষরগুলো কোনো অস্তিত্ব থাকবে না। আচ্ছা, এই অক্ষরটি শব্দের মাঝে যুক্ত হলে ওই সকল হারফের সাথে মিলে যায় যারা শব্দের মাঝে যুক্ত হতে পারে, যেমন হ্যাঁ, সদ, তা, ফা। আচ্ছা, আমি একটু ভেঙে বলি আবার। যেমন উদাহরণস্বরূপ আমরা হচ্ছে ওয়াও কে দিয়ে প্রথমে শুরু করি। দেখেন, ওয়াও এইভাবে আমরা লিখলাম, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার। এবার ওয়াও কে যদি আমি এর যে নিচের অংশটা আছে, এই এই যে নিচের অংশটা আছে, এই নিচের অংশটাকে যদি আমরা টেনে যদি আরেকটা হারফের সাথে যোগ করি, এই এবার যদি আমরা আরেকটা হারফের সাথে যোগ করি, হ্যাঁ, তাহলে ওয়াও এর সাথে ফা এর একটা মিল হয়ে যাবে, মানে ফা কফের সাথে মিল হয়ে যাবে। তখন কিন্তু বোঝা যাবে না যে কোনটা ফা কোনটা কফ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এটা হচ্ছে মূল কারণ, যে এই হারফগুলো এই কারণেই যুক্ত হতে পারে না, তাদের মানে অস্তিত্বটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বা বোঝার কোনো উপায় থাকবে না। এই জন্য এই হারফগুলো শব্দের মাঝে যোগ হতে পারে না। তারা শব্দের মাঝে আসবে কিন্তু অন্য হারফের সাথে কানেক্ট হয়ে তারা আসবে, কিন্তু তাকে আবার তার নিচের অংশটা এটাকে যোগ করে আরেকটা হারফের সাথে কি করা যাবে না, যোগ করা যাবে না বা লিয়াজু করা যাবে না। ঠিক আছে, এই বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আসবো হামজা। হামজা, হামজা কেন শব্দের শুরুতে, মাঝে এবং শেষে যুক্ত হবে না, এর মূল কারণ কি?
খেয়াল করে দেখি, হামজাকে যদি এই যে আমরা গত ক্লাসে এটা আলোচনা করেছিলাম যে আলিফ এর উপরে যদি এই চিহ্নটা চলে আসে, হামজার এই মূল মানে মূল আকৃতিটা যে চলে আসে, তাহলে সেটা আর আলিফ থাকবে না, সেটা হামজা হয়ে যাবে। তো এখন এইটাকে, এটা তো আলিফ ছিল, এই যে এবার যদি কানেক্ট করে ফেলি, হ্যাঁ, তাহলে কিন্তু আর এটা বোঝা যাবে না, এটা মনে হবে যে এটা কি লাম। তাহলে এই দিক থেকে এই এই স্ট্রাকচারটা কানেক্ট হতে পারবে না, হয় না। আচ্ছা, পক্ষান্তরে এখানেও আমরা দেখতে পাচ্ছি, এখানে মূল শব্দটা হচ্ছে আউনাব্বিউকুম, ঠিক আছে। আচ্ছা, এই কথাটার একেবারে মানে ভেঙে বলি, হামজাকে যদি আমি, এই যে হামজা, তাই না, এবার এর যে নিচের অংশটা আছে এটাকে যদি আমরা যোগ করে দেই, হ্যাঁ, তাহলে কিন্তু মনে হবে এটা হামজা না, এটা মনে হবে আইন, তাই না? কারণ আইনকে যদি আমরা যোগ করি এই, তাহলে বোঝার কোনো উপায় আছে যে এখন আমি বললাম, আমি দাবি তুললাম এটা হামজা, আপনি বললেন না এটা আইন, তখন কি হয়ে যাবে? একদল বলবে এটা আইনুন, আরেকজন বলবে এটা আইনুন। তো এই জন্য হামজা মূলত এই কারণেই কানেক্ট হতে পারে না, ঠিক আছে, যে সে যদি কানেক্ট হয়, তার নিচের অংশটা যদি যোগ হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? আইনের মতো দেখা যাবে, ঠিক আছে। অতএব এই স্ট্রাকচারটা শব্দের শুরুতে, মাঝে, শেষে সবখানেই সে থাকবে, ঠিক আছে। কিন্তু এই হামজাটাকে কি করা যাবে না, যে তার নিচের অংশটা অন্য হারফের সাথে এভাবে যোগ করে 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 লেখা যাবে না, তাহলে আর এই স্ট্রাকচারটা হামজা এবং আইনের মধ্যে কোনো তফাৎ থাকবে না। এই কারণেই হামজা মূলত যোগ হতে পারে না শব্দের মাঝে, শব্দের শুরুতে, শব্দের শেষে, শব্দের শুরুতে, শব্দের মাঝে, শেষে সব অবস্থাতেই সে আসবে, কিন্তু কানেক্ট হতে পারবে না, তার নিচের অংশটা যোগ হতে পারবে না। এটাই হচ্ছে মূলত হামজা যোগ না হওয়ার কারণ, ঠিক আছে। এবার আমরা কিছু অনুশীলন রেখেছি আপনাদের জন্য প্রত্যেকটা হারফের, সেখানে আমরা অনুশীলনটাকে একটু বোঝার চেষ্টা করি। আপনারা এই অনুশীলনটা কিভাবে করবেন, এটার একটা দিক নির্দেশনাও আমাদের ইয়েতে থাকবে, স্লাইডে থাকবে, হ্যাঁ। পাশাপাশি আমি আবার ক্লাসেও আপনাদেরকে এই অনুশীলনটার পদ্ধতি বুঝিয়ে দিচ্ছি। প্রথমত এখানে আপনি বা কে লিখবেন, এখানে এই প্রত্যেকটা ঘরে বা এর যে সিঙ্গেল ফর্মটা আছে সেটা আপনারা লিখবেন, অর্থাৎ ক্যাপিটাল ফর্ম যেটা, সেখানে আপনারা লিখবেন। লিখে এবার হচ্ছে এই যে বা যখন শব্দের শুরুতে আসে, তাহলে এই বাখলা শব্দটাকে লিখবেন, ঠিক আছে, এই ঘরগুলোতে। এবং বা যখন শব্দের মাঝে আসবে তখন অতএব আপনারা জাবালা শব্দটাকে এইভাবে লিখবেন। এবং বা যখন শব্দের শেষে, অর্থাৎ শব্দটি যখন বা দিয়ে শেষ হবে, তখন এই যে এখানে আপনারা হচ্ছে এই শব্দটাকে এখানে এইভাবে লিখবেন, জাল বাবা, জাল বাবা, জাল বাবা, জাল বাবা, এইভাবে লিখবেন। এখানে আপনাদের কোনো যারা হারাকা দিতে পারেন বা যারা হারাকা চিনেন, তারা কেউ এখানে হারাকা দিবেন না, শুধুমাত্র এখানে আপনারা ওটাই চর্চা করবেন যেটা এখানে চর্চা করতে বলা হয়েছে। কেমন? আচ্ছা, ঠিক সেম টু সেম আমরা প্রত্যেকটা হারফের ক্ষেত্রে এইভাবে আমরা অনুশীলনটা সেট আপ করেছি। সা, জিম, হা, খ, দাল, দাল, র, সা, সিন, শিন, সদ, দদ, ক, ভ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা। আচ্ছা, হায়ের ক্ষেত্রে আমরা এখানে দুইটা হায়ের প্যাটার্ন রেখেছি, যেটা আমরা অনুশীলনেও আমরা রেখেছিলাম, এবং এখানেও আমরা, আপনারা এটাকে অনুশীলন করবেন, অর্ধেক অর্ধেক করে করতে পারেন, ঠিক আছে। এখানে যে কটা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা ঘর আছে। এখানে আপনারা চাইলে তিনটা তিনটা করে অথবা দুটা দুটা করে আপনারা সমানে সমানে এটাকে অনুশীলন করবেন আর কি, ক্যাপিটাল লেটারের। তার পরবর্তীতে আপনারা যে হা কে শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে, এই শব্দগুলোকে আপনারা এখানে লেখার চেষ্টা করবেন। এবং তার পরবর্তীতে হচ্ছে হামজা। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে হামজা শব্দের, এই যে শব্দের মাঝখানে আসলো, শব্দের শেষে আসলো, শব্দের শুরুতে আসলো, কিন্তু যোগ না হয়ে আসলো, ঠিক আছে। তো এইভাবে আপনারা যখন অনুশীলন করবেন প্রত্যেকটা বিষয়, তত দ্রুত আপনারা এই বিষয়গুলোকে সহজে বুঝতে পারবেন, এগুলো মনেও থাকবে। ইয়া, এখানে আমরা দেখলাম ইয়া শব্দের শুরুতে, মাঝে, শেষে থাকবে। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে আলিফ। আলিফকে আমরা জানি যে আলিফ যুক্ত হতে পারে না।
যুক্ত হয়ে গেলে শব্দের শুরুতে এবং মাঝে যদি যুক্ত হয়ে আসে তাহলে সেটা লামের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে বা এটা মিলবে না। তো এখানে আমরা জানি যে লাম আলিফ সবসময় শব্দের শেষেই আসে, অর্থাৎ শব্দটা শেষ হয় আলিফকে দিয়ে, তার মানে শব্দ শেষে থাকবে। এখানে আমরা যে অনুশীলনগুলো এনেছি অনুশীলনগুলো আপনারা করবেন। তার পরবর্তীতে গোলতার ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে সবসময় শব্দের শেষে থাকবে, ঠিক আছে। তো যদি গোলতা কানেক্ট হয়ে শব্দের শেষে আসে তাহলে এভাবে থাকবে। যদি গোলতা এরকম র যেহেতু কানেক্ট হতে পারে না তাহলে এইভাবে আসবে, তাহলে কিন্তু শব্দের শেষেই আসবে, শব্দের মাঝে গোলতার কোনো ফর্ম এবং শব্দের শুরুতে গোলতার কোনো ফর্ম নেই, এবং এই যে এইভাবে থাকবে। আচ্ছা, এবং হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসলকে আপনারা এই যে 9টা ঘর আছে এই 9টা ঘরে আপনারা হামজাতুল ওয়াসলকে আবার লিখবেন, অনুশীলন করবেন। তারপর এখানে আমরা কয়েকটা নিয়ে এসেছি, যেমন এই যে আসসামা, এখানে একটা ইসমুন, হ্যাঁ, তারপর হচ্ছে উযকুর। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনুশীলনগুলোতে আমরা হামজাতুল ওয়াসল সবসময় শব্দের শুরুতে আসবে, হ্যাঁ, এবং কিভাবে আসবে এই বিষয়গুলো আমরা এখানে অনুশীলন দিয়েছি। আপনারা এটাকে বাসায় চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং তার পরবর্তীতে আমাদের একটি গুরুত্বপূর্ণ অনুশীলন থাকবে। এই অনুশীলনটি হচ্ছে আয়াতে বর্ণিত শব্দগুলো থেকে অক্ষরগুলোকে খুঁজে বের করুন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্না আতাইনাকাল কাউসার। সো এখানে এই অনুশীলনটার পরে এবার আপনার এখান থেকে ফাইন্ড আউট করবেন, যে এখান থেকে ফাইন্ড আউট করবেন, যেমন হচ্ছে হামজা, এটা নুন, আলিফ, হামজা, আইন, ক, ইয়া, নুন, কাফ, ঠিক আছে। হামজাতুল ওয়াসল, লাম, কাফ, ওয়াও, সা, র। এইভাবে করে আপনারা সূরাতুদ দুহা, সূরাতুল ফিল হতে সূরাতুন নাস পর্যন্ত প্রত্যেকটা সূরাতে আপনারা হচ্ছে মানে প্রত্যেকটা আয়াতে আপনারা এই কি বলেন হারফের যে পজিশনিং গুলো আছে শব্দের শুরুতে, শেষে, মাঝে, এগুলো আপনারা হচ্ছে খুঁজে বের করবেন। তো এটা হচ্ছে আপনার ব্যক্তিগত অনুশীলন, এই অনুশীলনটা আপনি বাসায় করবেন, হ্যাঁ। আর এই অনুশীলনের আগ পর্যন্ত আপনাকে, অর্থাৎ অনুশীলনের জন্য আপনাকে তৈরি হওয়ার জন্য যতগুলো প্রসিডিউর দরকার সেই প্রসিডিউরটা আমরা আপনাকে করে দিচ্ছি। তার পরবর্তীতে আপনার যে অনুশীলনটা কিভাবে করতে হবে সেটাও আমরা দেখিয়ে দিয়েছি, কিন্তু তার পরবর্তীতে আপনারা যদি অনুশীলন না করেন তাহলে আমাদের পক্ষে আর হয়তো কোনো চেষ্টার কমতি আছে বলে আমার মনে থাকবে না। তো এইভাবে করে আপনারা সূরাতুল কাউসার, এখানে আমি এটা মানে অনুশীলনের পদ্ধতি দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা খুঁজে বের করবেন সূরা ফিল হতে সূরা কাউসার পর্যন্ত। এখানে ঠিক সেম, এখানে আমি আর কি 2টা অনুশীলনের প্যাটার্ন এখানে নিয়ে এসেছি। তো আপনারা এইটা হচ্ছে অনুশীলনগুলো এইভাবে করবেন। তো এইভাবে অনুশীলনের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা কোরআনের প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা আয়াতে আমরা কি বলে হারফের অবস্থানগুলো সম্পর্কে ভালো করে জানতে পারবো। এবং পাশাপাশি আমরা যখন আমরা হারফের অবস্থানগুলো ঠিকঠাক সম্পর্কে জানতে পারবো তখন আমরা হারফগুলোকে খুব সহজে আমরা পড়তেও পারবো এবং বুঝতেও পারবো। সহজে আমরা শুধু কোরআন না, আরবি যে কোনো লেখা, আরবি যে কোনো বই আমরা পড়তে পারবো, এটা আমরা সহজে এটাকে আত্মস্থ করতে পারবো ইনশাআল্লাহ। অতএব আপনাদের হাতে একটি সপ্তাহ সময় রয়েছে। আগামী মঙ্গলবার আমরা আবার ঠিক একই সময়ে বাংলাদেশ সময় বিকেল 5টায় আপনাদের সাথে যুক্ত হব, এবং বাংলাদেশ সময় বিকেল 5টায় যুক্ত হয়ে আগামী ক্লাস থেকে আমরা আরবি ভাষায় যেই হারাকাত বা বাংলা ভাষাতে যেমন সেগুলো হচ্ছে স্বরচিহ্ন, এই স্বরচিহ্নগুলো আরবি ভাষাতেও রয়েছে। এই আরবি ভাষায় এই স্বরচিহ্ন সম্পর্কে আমরা জানবো, কিভাবে স্বরচিহ্ন দিয়ে আরবি বর্ণমালাগুলোকে উচ্চারণ করা যায় সেই বিষয়গুলো সম্পর্কে আমরা সুন্দর করে শিখবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আগামী মঙ্গলবারের আগ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আল্লাহ তাআলা আপনাদেরকে রহমতের চাদরে আবৃত রাখুন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে
বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দান করুন, যে এইরকম একটি সুন্দর আয়োজনে যুক্ত হয়ে কোরআনকে শেখার একটা সহজ মাধ্যমে আমরা যেন কোরআনকে যেন সহজে শিখতে পারি, সেই তৌফিক এবং সেই আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। هذا ما عندي، والسلام عليكم ورحمة الله تعالى وبركاته.